প্রিয় দর্শক, ওয়ালটন এয়ার কন্ডিশন প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দর্শক, আজকেই বাংলাদেশের বাজেট পেশ হবে আগামী অর্থ বছরের জন্য 2025-26 জন্য। সো দর্শক, আজকে সমস্ত পত্রিকা এবং মিডিয়াতে আসলে বাজেট রিলেটেড নিউজই ডোমিনেট করেছে, আমরা দেখেছি। সো দর্শক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডেও আমরা একটি রিপোর্ট পাবলিশ করেছি যে আসলে এই বাজেটটি রোগ নিরাময়ের বাজেট, এটা আসলে স্বপ্ন দেখার বাজেট নয়। সো দর্শক, আমরা কেন বলছি রোগ নিরাময়ের বাজেট? আসলে ওভার দ্য ইয়ার্স আমাদের অর্থনীতিতে যে উন্নয়নের সাথে সাথে যে গভর্নেন্স ইস্যু, করাপশান, এগুলোর কারণে যে আসলে সমস্যাগুলো তৈরি হয়েছে। দর্শক, আমরা জানি যে ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে ইন্স্যুরেন্স বা প্রাইভেট সেক্টরে এখন বিনিয়োগ নাই, কর্মসংস্থান নাই। সো সব কিছু মিলেই কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জেস সরকারের রয়েছে। আজকে এর মধ্যেই অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আগামী অর্থ বছরের জন্য বাজেট পেশ করবেন। সো দর্শক, এই যে আমরা কেন বলছি যে এটা আসলে স্বপ্ন দেখার বাজেট নয়, সো আমরা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আপনাদের সঙ্গে এই আলোচনায়। সো দর্শক, আমরা যদি দেখি যে আসলে এই যে ইন্টারিম সরকার যেটা গত বছর অগাস্টে দায়িত্ব নিল, আজকে 10 মাস। সো তাদের ক্ষেত্রে তারা দায়িত্ব নিয়েছে এবং তারপরে কিন্তু আমরা জানি যে ল অ্যান্ড অর্ডারের একটা বড় ক্রাইসিস, এবং তারপরে আসলে সেগুলো ইনভেস্টমেন্টের উপরেও আপনার ইম্প্যাক্ট ফেলেছে। আমাদের ইনফ্লেশন, মূল্যস্ফীতি কিন্তু গত 3 বছর ধরে হাই। এটা নট দ্যাট যে এটা ইন্টারিম সরকারের সময় হয়েছে, এটা কিন্তু আসলে 2022 সাল থেকেই কিন্তু আমরা দেখছি মূল্যস্ফীতি অনেক উচ্চ। সো এগুলো কিন্তু এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখেছি যে মনিটারি পলিসি অনেক টাইট করেছেন, সংকোচনমূলক, এবং সেটার কিন্তু রেজাল্ট পাওয়া শুরু করেছে স্লাইটলি। কিন্তু আমাদের ইনফ্লেশন 11-12% থেকে কিন্তু সেটা এখন 9%-এর মতো আছে, লাস্ট যেটা আমরা দেখেছি এপ্রিল মাসের ডেটা। তো সেটা কিন্তু আসলে একটা ভালো একটা কমফোর্টের জায়গা বলা যেতে পারে। এবং আমরা সবাই জানি যে গত রোজার মাস মার্চ মাসটা কিন্তু আসলে যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে থাকে অন্যান্য বছরে, এবারে কিন্তু সেটা হয়নি। তো এগুলো একটা পজিটিভ সাইড। তারপরে হচ্ছে যে আমরা দেখেছি যে ব্যাংকিং সেক্টর, সেগুলো কিন্তু আসলে এখানে যে স্ক্যামের কারণে বিভিন্ন লোন এবং ঋণ খেলাপি, বিভিন্ন ধরনের ফ্রডের কারণে কিন্তু ব্যাংকিং সেক্টর খুব সিরিয়াসলি তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো সেখানে কিন্তু গভর্নর নিজে কাজ করছেন এবং সেখানে একটা ভিজিবল কিন্তু ডেভেলপমেন্ট আছে। আমরা এক্সেপ্ট কিছু খারাপ ব্যাংক যেগুলো আসলে আগের সরকারের সময় কিছু অলিগার্কদের দখলে ছিল, সেগুলো ছাড়া কিন্তু বাকি ব্যাংকিং সিস্টেম মোটামুটি আমরা এখনও বলবো না যে স্ট্যাবল, বাট সেটা কিন্তু আসলে উন্নতির পথে। এবং আরও গুড সাইড যেটা দর্শক, যেটা হচ্ছে যে আমাদের রেমিটেন্সে কিন্তু খুব সিগনিফিক্যান্ট গ্রোথ আছে। জুলাই এপ্রিল 10 মাসে কিন্তু আমাদের 28% গ্রোথ আছে, 25 বিলিয়নের উপরে অলরেডি 10 মাসে এসেছে। সো ভেরি গুড থিং। এবং আমাদের এক্সপোর্টও ডাবল ডিজিটের মতো কাছাকাছি গ্রোথ আছে। এগুলো হচ্ছে যে এই সরকারের জন্য বলতে পারেন দর্শক যে রিলিফ, তাদের আসলে একটু প্রশান্তির জায়গা। কিন্তু আমাদের আসলে যে সমস্যাগুলো আমি যদি একটু ব্রিফলি বলি, যে আমাদের কিন্তু দেখেন ইকোনমিক গ্রোথ বা জিডিপি গ্রোথ কিন্তু সেটা আসলে আমরা কোভিডের বছরটা বাদ দিলে এটা কিন্তু আসলে অনেক বছর, 3 দশকেরও আসলে এত কম গ্রোথ আমাদের হয়নি। 3.97% সরকারের যে প্রভিশনাল তারা এস্টিমেট দিয়েছেন। দর্শক, এনার্জি, জ্বালানির যে অনিশ্চয়তা, এটা আসলে সেটাও বাংলাদেশে কয়েক বছর ধরে চলছে, এটা নতুন না। তো এটা কিন্তু আসলে যারা বিনিয়োগকারী, যারা উদ্যোক্তা, তাদের হচ্ছে একটা সমস্যার কথা যদি তারা বলে থাকে, সেটা বলে যে তাদের জ্বালানি অনিশ্চয়তা। এটা যদি জ্বালানির সাপ্লাইটা তারা যদি না পায় ঠিক মতো, ঠিক টাইমে, তো এটা আসলে কারো পক্ষে এই যে তাদের বিনিয়োগ আছে, ফ্যাক্টরি মিল চালু করা সম্ভব না। তো এখানে কিন্তু নতুন বিনিয়োগের ক্ষেত্রে আসলে জ্বালানির নিশ্চয়তাটা খুব দরকার। কেউ আজকে নতুন একটা মিল করবে, ফ্যাক্টরি করবে, কিন্তু সে আসলে গ্যাস পাবে কিনা, বিদ্যুৎ পাবে কিনা,
তো সেটা একটা বড় উদ্বেগের কারণ এবং অনিশ্চয়তার কারণ। তো এটা কিন্তু আসলে যেটা আমাদের ওভারঅল যে একটা বিনিয়োগ এবং কর্মসংস্থান পরিস্থিতি সেটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। এবং একই সাথে দর্শক যেটা বললাম যে আমাদের বিনিয়োগ তো একটা স্থবির অবস্থায় আছে, জব ক্রিয়েশন হচ্ছে না। এই জব আসলে চাকরির জন্যই কিন্তু আসলে যে আন্দোলনের সূত্রে এবং সেখান থেকে জুলাইয়ের আপরাইজিং এবং অগাস্টে শেখ হাসিনা সরকারের পতন, তো সেই চাকরির বাজারটা কিন্তু এখন আরও বেশি টাইট হয়েছে বলে অর্থনীতিবিদদের এবং বিশেষজ্ঞ যারা এবং প্রাইভেট সেক্টরের আমরা কিন্তু সেটা জানতে পেরেছি। সো এর মধ্যে কিন্তু দর্শক আমাদের আরও যেটা আছে যে আইএমএফের একটা লোন প্যাকেজের মধ্যে বাংলাদেশ আছে এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের শর্ত আছে যে ট্যাক্স বাড়াতে হবে এবং সরকার যে বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি দিয়ে থাকে জ্বালানির ক্ষেত্রে বা অন্য অন্য ক্ষেত্রে সেগুলো কিন্তু কমাতে হবে। এগুলো হচ্ছে যে আইএমএফের যে অনেকগুলো কন্ডিশনের মধ্যে আসলে এগুলো প্রধানতম কন্ডিশন বলা যেতে পারে। তো এই সরকারের কিন্তু আসলে বাজেটে এটাও থাকবে যে কিভাবে আরও বেশি আয় বাড়ানো যায়, সরকারের রাজস্ব বাড়ানো যায়। তো সরকারের রাজস্ব বাড়ালে আবার সেটা আসলে আবার অলরেডি যে ব্যবসায়ীরা উদ্যোক্তারা সংগ্রাম করছেন সেটা আরও কঠিন না হয়। তো এই পরিস্থিতিতে আসলে সরকার বাজেট দিচ্ছে। তো আমরা কথা বলেছি বিভিন্ন ইকোনমিস্টের সাথে, ব্যবসায়ীর সঙ্গে। দর্শক আপনাদের সঙ্গে একটু ব্রিফলি শেয়ার করি যেটা সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন যেটা বলেছেন যে কন্টেইনিং ইনফ্লেশন কন্ট্রোলের জন্য আসলে আমাদের যে ফিসক্যাল এবং মনিটারি পলিসির এটার একটা ডিসিপ্লিন আনতে হবে। এটা আসলে একটা চ্যালেঞ্জিং একই কারণ হচ্ছে যে সরকারের বিনিয়োগ যেহেতু স্থবির আছে, সরকারের খরচও অনেক টাইট আছে। তো এখানে যদি আসলে বিনিয়োগ বাড়ে, সরকারের খরচ বাড়ে, তো সেটা কিন্তু আবার আমার মূল্যস্ফীতি কিন্তু সেটা আবার বাড়িয়ে দিতে পারে। সেটা আসলে অর্থনীতির ভাষা এবং অর্থনীতিবিদদের সেভাবেই বলছেন। তো এখানে কিন্তু এই বাজেটে সেটাও একটা দেখার বিষয় যে অর্থ উপদেষ্টা কীভাবে এখানে একটা উনি ব্যালেন্স করেন। তো সেটা কিন্তু খুবই একটা দেখার বিষয় থাকবে। এবং ডক্টর সেলিম জাহান আমরা জানি বাংলাদেশের আরেকজন যথা ইকোনমিস্ট, খুব ফেমাস, ইউএনডিপিতে কাজ করেছেন, ইউএনের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টের তৈরির নেতৃত্ব দিয়েছেন। উনি 5টা অগ্রাধিকারের কথা বলছেন যে এই বাজেটে সরকারের যে 5টা প্রায়োরিটিমূলক কাজ সেগুলো কি কি হওয়া উচিত। যেটা বলেছেন ইকোনমিক স্ট্যাবিলিটি, যেটা আসলে অর্থনৈতিক স্থিতিশীলতা, যেটা আসলে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। আমরা জানি যে রাজনৈতিক অনিশ্চয়তা, ইলেকশন কবে, ইলেক্টেড সরকার কবে আসবে। তো এই যে একটা আসলে সব কিছু মিলে কিন্তু ইকোনমিতে একটা অস্থিরতা, তো এটাকে উনি বলছেন নাম্বার 1 যে ইকোনমিক স্ট্যাবিলিটি আনতে হবে। এবং আরেকটা হচ্ছে আর্থিক খাতের যে শৃঙ্খলা, ফিসক্যাল ডিসিপ্লিন, সেটা কিন্তু আনতে হবে। আমরা দেখেছি যে আগের সরকারের সময়ে এই শৃঙ্খলা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে অনেক জায়গাতেই ভেঙে গিয়েছিল। তো এখানে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এবং টাকা পয়সা সরকারের কিভাবে খরচ করে, তো সেগুলো অনেক ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবল হতে হবে, সেটা ডক্টর সেলিম জাহান বলেছেন। ওনার থার্ড যেটা বলেছেন যে ইনফ্লেশন কন্ট্রোল করতে হবে, এটা খুবই ভাইটাল সবার জন্যই আমাদের এটা। এবং 5 নম্বরে যেটা বলেছেন যে একটা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ টু ম্যানেজিং ডেট অ্যান্ড সাবসিডি বার্ডেন্স, যেটা হচ্ছে একটা বাস্তবভিত্তিক পরিকল্পনা। আমাদের যে ঋণ ব্যবস্থাপনা, আমরা দেশি বিদেশে কিন্তু ঋণ আমাদের বাড়ছে, সেটাও আমরা দেখেছি। আগের সরকার যে অনেক বড় বড় প্রকল্প নিয়েছে সেখানে কিন্তু প্রচুর বিদেশি ঋণ আছে। সো আমরা জানি যে আমাদের যে ফরেন ডেট এবং লোকাল ডেট, দেশি বিদেশি সব ধরনের ঋণের পরিমাণ কিন্তু বেড়ে গিয়েছে এবং সেটা আমরা দেখেছি লাস্ট এপ্রিল শেষে কিন্তু আমরা ইয়ারলির একটা হিসাবে দেখেছি যে আমাদের পার হেড কিন্তু আসলে $605 করে আমাদের ঋণ আছে। সো এগুলো আসলে ব্যবস্থাপনা, সামনে এই আমাদের যে ঋণের যে পরিশোধের দায় সেটা কিন্তু বাড়বে। তো এটা ডক্টর সেলিম জাহান বলেছেন যে এটাও শুড বি এ প্রায়োরিটি, যে সামনে আসলে কিভাবে এগুলো ব্যবস্থাপনা করতে হবে। আমরা আরেকজন ইকোনমিস্টের কথা একটু সংক্ষেপে বলি, যেটা ডক্টর কে.এস. মুর্শিদ, ফরমার মহাপরিচালক বিআইডিএইচ-এর। তো ডক্টর মুর্শিদ বলেছেন যেটা যে মোস্ট ইমিডিয়েট এবং আর্জেন্ট যে কাজটা হবে সেটাও অর্থনৈতিক স্থিতিশীলতা। তো উনি এই জিনিসটা খুব বলেছেন এবং এই ইকোনমিক যে কনফিডেন্স, এই যে কন্ডিশনস, সেগুলো আসলে উন্নতির কথা।
ইনভেস্টরদের কনফিডেন্সের বাড়ানোর কথাও কিন্তু উনি বলেছেন, সাথে এনার্জি শর্টেজের কথাও ডক্টর মুর্শিদ বলেছেন। কিন্তু এগুলো অর্থনীতিবিদদের ক্ষেত্রে গেল, কিন্তু আসলে ব্যবসায়ীরা কি চিন্তা করে, বিজনেস কমিউনিটি তাদের ভাষাকে আমরা তাদের সঙ্গেও কথা বলেছি যে তারা এই বাজেটে কি চায়, আজকে যে বাজেটটা দেওয়া হবে 2025-26 অর্থ বছরের জন্য। সো দর্শক, সেখানে কিন্তু আমরা যদি মোদ্দা কথাই বলি যে তাদের প্রধান উদ্বেগের কারণগুলো কিন্তু যেটা বলছিলাম যে জ্বালানির নিশ্চয়তা, এবং কিন্তু আসলে ব্যাংকের সুদের হারটা অনেক বেড়ে যাওয়া, যেটা গড়ই আছে 12.5%-এর উপরে। তো সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আসলে কেউ ওয়ার্কিং ক্যাপিটাল লোন নিতে গেলেও 12-14% কিন্তু সুদ দিতে হলে সেটা কিন্তু আসলে তাদের উপর বড় একটা প্রেশার, স্পেশালি যখন হচ্ছে যে গ্লোবালিও আমরা দেখছি যে অনেক টার্ময়েল, জিও পলিটিক্স, এবং ইউরোপ আমেরিকাতে কিন্তু আসলে চাহিদা কমে যাওয়ার একটা প্রক্ষেপণ আছে, এবং ইভেন আমেরিকাতে ডিপ্রেশন হতে পারে ট্রাম্পের এই শুল্ক নীতির কারণে। তো এগুলোও কিন্তু আসলে যেটা কনসার্ন, তো ব্যবসায়ীদের উপরে কিন্তু এটা সরাসরি প্রভাব পড়বে। তো সেখানে যদি আসলে আমাদের এক হচ্ছে জ্বালানি নাই, দুই হচ্ছে যে যদি সুদের হারটাও বেড়ে যায়, এবং থার্ড যে পয়েন্টটা তারা বলেছেন যে ব্যবসা বাণিজ্য করার যে পরিবেশটা, তো এটা আসলে ইয়েস, স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, কিন্তু আমরা তারপরে দেখেছি যে যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ব্যবসা বাণিজ্য, আমরা দেখেছি যে হঠাৎ হঠাৎ বিভিন্ন ধরনের শ্রমিকের আনরেস্ট, এই এনবিআরের আন্দোলন, সচিবালয়ের আন্দোলন, এরকম কিন্তু ডজন ডজন আন্দোলন আমরা দেখেছি। তো এগুলো কিন্তু আসলে টোটাল ব্যবসা করার যে পরিবেশটা, সেটা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত করে দেয়, এবং তারা এই পরিবেশটা প্রো বিজনেস করার জন্য আসলে এটা কিন্তু কথা বলেছেন। এবং ডুইং বিজনেস আসলে কিভাবে এই যে কাস্টমস অফিসিয়ালসদের হ্যারাসমেন্ট বা অন্যান্য ট্যাক্স ডিপার্টমেন্টের হ্যারাসমেন্ট, এগুলো কিন্তু আসলে যে যাতে তাদের জন্য কমে, এবং তাদের ব্যবসা বাণিজ্য করার যে খরচটা সেটা যেন কমে, এগুলোর বিষয়ে কিন্তু তারা বলেছেন। সো দর্শক, অর্থনীতিবিদদের অনেক এক ধরনের কথা যে আসলে ইনফ্লেশন কন্ট্রোল করতে হবে, আবার জিডিপি গ্রোথ করতে হবে, আবার এটার মধ্যে ব্যালেন্স করতে হবে। আবার ব্যবসায়ীরা বলছেন যে আসলে জ্বালানি চায়, তারা ব্যাংকের সুদের হার কম চায় বা ব্যবসার পরিবেশ চায়। কিন্তু সাধারণ মানুষ আসলে কি চায়? দর্শক, সাধারণ মানুষ কিন্তু আসলে বাজেট নিয়ে তারা আমরা কথা বলেছি অনেকের সঙ্গেই, এটা রাস্তার আপনার মুদি দোকানদার, রিক্সা পোলার বা আসলে একজন ড্রাইভার। সো এদের কিন্তু আসলে এই যে আপনার স্ট্যাবিলিটি, ইকোনমিক স্থিতিশীলতা, ব্যাংকের ফরেন রিজার্ভ বাড়ানো, বা আসলে এই যে ইন্ডাস্ট্রির জ্বালানি সাপ্লাই, সো এই ধরনের বিষয় আসলে, বা ইভেন ব্যাংকের সুদের হার, সো তারা কিন্তু এইসব ব্যাপারে মোটেও আসলে উদ্বিগ্ন না। যেটা হচ্ছে তাদের যেটা উদ্বেগ যে আসলে বাজেটের কোনো প্রস্তাবনার কারণে, ট্যাক্সের কোনো প্রস্তাবনার কারণে জিনিসপত্রের দাম না বেড়ে যায়, চাল ডাল তেল নুনের দাম না বেড়ে যায়, আসলে রিক্সা ভাড়া বা বাস ভাড়া যাতে না বেড়ে যায়, বাড়ি ভাড়া না বাড়ে, বিদ্যুতের দাম না বাড়ে। এবং তারা যেহেতু খুব কম টাকা ইনকাম করে, এবং তারা যেটা বলছে যে সম্প্রতি আসলে যে মুদি দোকানদার বলছে যে আসলে তারা আসলে যে টাকা বিক্রি হচ্ছে সেটা দিয়ে তারা আসলে এখন চলছে না, তাদেরও যে লাভের যে অংশ, প্রফিট মার্জিন, সেটা কিন্তু কমে গিয়েছে গত কয়েক বছরে। বিকজ অফ এটার অন্যতম একটা কারণ ইনফ্লেশন। কোম্পানিগুলো আসলে আগে একটা বড় প্যাকেট যেটা 10 টাকায় বিক্রি করতো একটা বিস্কুট, তো সেই বিস্কুটটা আসলে 10 টাকায় বিক্রি করছে, কিন্তু পরিমাণটা কমে গিয়েছে। তো একই সাথে কিন্তু এই প্রফিট মার্জিন যারা বিক্রি করছে তাদের জন্য কমে গিয়েছে। এবং যেটা আসলে ফিক্সড ইনকামে একজন ড্রাইভার, তাদের আসলে চিন্তা যে এই যে জিনিসপত্রের দাম বাড়লে তারা যে এই যে 20-22 হাজার টাকা মাসে ইনকাম করে, তারা আসলে এই টাকা দিয়ে তাদের সংসার চালাতে পারবেন কিনা, তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে পারবেন কিনা, তারা আসলে কিছু প্রোটিন ইনটেক করতে পারবেন কিনা, এগুলো কিন্তু তাদের চিন্তা। তাদের আসলে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি, বা মিল ফ্যাক্টরিতে আসলে গ্যাসের কারণে যে তাদের প্রোডাকশন চলছে না বা তাদের খরচ বেড়ে যাচ্ছে, এটা কিন্তু তাদের আসলে চিন্তার কারণ না। সো দর্শক, আজকে এই পর্যন্তই। আমরা একটু পরেই বাজেট আসবে, আমরা হয়তো আরও বিস্তারিত এরপরে আমাদের বিভিন্ন প্রোগ্রামে আমরা আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের সবাইকে ধন্যবাদ টিভিএস এর সঙ্গে থাকার জন্য।